থানায় গিয়ে এবার নীলাঞ্জনাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এবং ক্রান্তকে বেধড়ক টর্চার করে ওদের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বার করার নানান রকম চেষ্টা করতে থাকে এবং প্রয়াস করতে থাকে অফিসার খান, তা সত্ত্বেও কোনো মতেই যখন ক্রান্ত এবং নীলাঞ্জনা মুখ খুলতে একদমই রাজি হয় না, এক পর্যায়ে বাধ্য হয়ে ওরা যখন নিজেদের টর্চার থামিয়ে দিয়ে সেল থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই সার্থককে অফিসার খান বলতে থাকে যে আপনি আপনার মতো করে একবার চেষ্টা করে দেখতে পারেন। ঠিক সেই মুহূর্তেই সার্থক যখন এসে বলতে থাকে যে মিসদি ভাই কেমন আছো, নিশ্চয়ই এই চার দেওয়ালের মধ্যে বন্দি জীবনটা ভালো লাগছে না, এবং এই জীবনটা কিন্তু তুমি একাই বেছে নিয়েছো এবং এই জীবনের জন্য সম্পূর্ণরূপে কিন্তু তুমি দায়ী। এবার কিন্তু তুমি কাউকে দায়ী করতে পারবে না। সারা জীবন তো তুমি, আমি শুনে এসেছি যে তুমি সকলকে দায়ী করে এসেছো। তুমি রীতিমতো নিজের দুর্ভাগ্যের জন্য মিসদি ভাই, তুমি রায় দিদি ভাইকে দোষারোপ করে গিয়েছো, কিন্তু এখন তুমি কাকে দোষারোপ করবে বলো তো? এই জীবনটা তো তুমি নিজে বেছে নিয়েছো, কিন্তু এই জীবন থেকে বেঁচে ফেরার তোমাকে আমি একটা রাস্তা দেখাতে পারি। ঠিক সেই মুহূর্তেই নীলু হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি যে কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এখন নতুন কি নাটক করার জন্য তুমি এখানে এসেছো সেটা আমাকে বলো তো। নতুন কোনো ইনফরমেশন থাকলে তুমি বরঞ্চ আমাকে সেটা দাও, কারণ স্রোতকে যখন তুমি সঙ্গে করে নিয়ে আসোনি তাহলে তো সেটা আমার বুঝতে বাকি নেই যে তোমার সঙ্গে স্রোতের একটা ঝামেলা চলছে। এবং তোমাকে একটা কথা বলে রাখছি যে স্রোত কিন্তু কোনো মতে নিজের মেজদি ভাইকে একা এই লড়াইয়ের মধ্যে ছেড়ে যাবে না, এবং সেটা যদি তার জন্য তোমার বিরুদ্ধে ওকে যেতে হয় তাহলে সে এটাও করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তাহলে তোমাকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, তুমি খুব শীঘ্রই মাসি হতে চলেছো। এটা নিশ্চয়ই তোমাকে স্রোত বলেনি, তাই না? ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। রায় দিদিভাইয়ের সন্তান হয়েছে সেটা তো আমি খুব ভালো করেই শুনেছি, কিন্তু আবার মাসি হব মানে আমি বিষয়টা বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তোমার ছোট বোন পোয়াতি এবং তোমার ছোট বোনের ঘর আলো করে খুব শীঘ্রই কোনো একটা নতুন সদস্য আসতে চলেছে, এবং এর মাঝখানে ডক্টর তোমার ছোট বোনের যখন কেস স্টাডি করেছে তখন ডক্টর এটাও বলেছে যে তোমার ছোট বোনের গোটা প্রেগনেন্সি জুড়ে নাকি অনেকটা বেশি কমপ্লিকেশনস আছে, এবং সেই কমপ্লিকেশনসগুলোর জন্য জানো কে দায়ী? সম্পূর্ণরূপে তুমি দায়ী, এবং তোমার কারণেই আজকে তোমার বোনের এতটা অসুস্থতা। তোমার বোনকে রীতিমতো বেড থেকে নামতে বারণ করে দিয়েছে ডক্টর, কিন্তু তা সত্ত্বেও তোমার বোন রীতিমতো পাগলের মতন ছোটাছুটি করছে অ্যাডভোকেট জোগাড় করার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি তোমার বোনকে কতটা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ তোমার কারণে। যদি তোমার বোনের কোনো কিছু হয়েছে তার জন্য তুমি কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে? তুমি তো নিজেই বলছো তুমি নাকি নিজেকে সূর্যে ফেলেছো, তুমি নাকি সেই আগের নীলাঞ্জনা নেই। তাহলে তুমি একবার ভেবে দেখো তো, আজকে যদি তোমার বোনের এই পোয়াতি অবস্থায় কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কোনো মতে তুমি এড়াতে পারবে নাকি নিজেকে তুমি ক্ষমা করতে পারবে? পারবে না তো। কিন্তু শেষমেশ গিয়ে কী হবে? তোমার একটা জেদের কারণে তোমার বোন রীতিমতো পৃথিবী থেকে চলে যাবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাহলে যদি নাই চেয়ে থাকো তাহলে কেন তুমি সেদিন পিয়ালগুনেতে যা ঘটনাগুলো ঘটেছিল সেটা তুমি স্বীকার করছো না? বলো তো তুমি কী চাওটা কি? আমার তো কেন জানি না এখনও সন্দেহ হচ্ছে যে তোমার আবার নতুন কোনো ওই ষড়যন্ত্র নয় তো? তুমি আমাদের সকলকে বোকা বানিয়ে মিথ্যে ভালো মানুষের অভিনয় করে আমাদের সকলকে নিয়ে তুমি ছেলেখেলা করার চেষ্টা করছো না তো? না, এটা তো তোমার পুরনো অভ্যেস, তাই না? তুমি এরকম ভালো মানুষই তো সকলের সামনেই দেখো, কিন্তু পরবর্তীতে তুমি ছোড়া গোপ। তো বন্ধু, লাইক এবং শেয়ার করতে ভুলো না।